আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। জানান, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তায় আহ্বান জানান এই নির্বাচন কমিশনার। কাছে আমরা ওয়াদাবদ্ধ, এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দেশ চালাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঝিনাইদহ শহরে যুব অধিকার পরিষদের আয়োজনে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, এই উপদেষ্টারা দেশ চালাতে ব্যর্থ। আওয়ামী লীগ নির্মূল করতে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান রাশেদ খান। নির্বাচনের প্রসঙ্গ আপনারা এড়িয়ে গিয়ে আপনারা আরেকটি ফখরুদ্দিন, মঈনুদ্দিন হওয়ার চিন্তা করলে আপনাদের পতন কিন্তু ওদের মতনই হবে। আমরা চাই না কোনো আন্দোলন করে আপনাদের নামানো লাগুক। তার আগেই আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন, আপনাদের পরিকল্পনা প্রকাশ করুন। গণ অধিকার পরিষদ সরকারের সাথে রয়েছে, সরকারকে সহযোগিতা করবে। মাঘের তীব্র শীতে আবারও স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। সকাল থেকে বাতাসের সঙ্গে হাড় কাঁপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। ঘন কুয়াশার সঙ্গে পশ্চিমা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। তবুও জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। এতে ছিন্নমূল মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে। বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ বুধবার জয়পুরহাট সহ নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে শীতটা শুরু হয়েছে, কিন্তু আজকে আরো শীতের প্রকোপটা বেশি। যতই বেলা হচ্ছে ততই শীতের প্রকোপটা বাড়তেছে। এরই মাঝে আমরা আমাদের প্রয়োজনীয় তাগিদে আমরা বের হচ্ছি। শীতের আবহাওয়াতে আর লোকজনের সমস্যা। আশুলিয়ার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভিতর থেকে মাহফুজুর রহমান রাজু নামে চুক্তিভিত্তিক এক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের স্বজন ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ জানায়, পানির পাম্পে চুক্তিভিত্তিক ওই শ্রমিক গতকাল সন্ধ্যায় কাজ শেষে রাতে আর বাসায় না ফিরলে স্বজনরা তার মোবাইলে একাধিক ফোন করেও যোগাযোগ করতে পারেনি। পরবর্তীতে সকালে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভিতরের একটি সড়কের পাশে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ 2 সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্টগার্ড। মঙ্গলবার তাদেরকে আটক করা হয়। বুধবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা কোস্টগার্ড ও পুলিশ সাতক্ষীরার শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালান। ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশীয় একনালা পাইপগান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 2 সন্ত্রাসীকে আটক করেন। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্র, গোলা বারুদ সহ আটককৃত সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্ভুক্ত ঘাগরামারি গ্রামের বাসিন্দা। বর্তমানে আটককৃত দুষ্কৃতিকারী এবং আলামতসমূহ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামে হারিয়ে যাওয়া 2 ব্রিটিশ নাগরিকের পাসপোর্ট সহ ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ব্যাগটি ব্রিটিশ নাগরিকের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার জুবিলি রোড এলাকায় একটি সিএনজিতে ভুলে একটি ব্যাগ রেখে যান 2 ব্রিটিশ নাগরিক। পরে খোঁজ নিয়েও সিএনজিটির হদিশ পাননি তারা। ওই ব্যাগে 2টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ 3 লাখ টাকা, ব্যাংকের একটি চেক বই ও মোবাইল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। বিষয়টি কোতোয়ালি থানাকে জানানোর পর উদ্ধার অভিযানে নামে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম
বলেন, বিষয়টি জানার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি শনাক্ত করে তারা। এরপর মঙ্গলবার অক্ষত অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়। সারাদিন অভিযান পরিচালনা করে আমরা এই সিএনজি নম্বর সংগ্রহপূর্বক সিএনজিকে আইডেন্টিফাই করি এবং সিএনজি হইতে আমরা এই হারানো ব্যক্তি অক্ষত অবস্থায় দুটি পাসপোর্ট, 3 লক্ষ টাকা এবং মোবাইল সেট আনুষঙ্গিক ডকুমেন্টারি জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হই এবং প্রকৃত মালিক ব্রিটিশ নাগরিক দম্পতির কাছে আমরা এটা হস্তান্তর করি। চট্টগ্রামে কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাকলিয়ার চর পর্যন্ত বর্জ্য অপসারণ এবং ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা বৃদ্ধি কার্যক্রম প্রায় 4 বছর আগে 295 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে কর্ণফুলী নদীর তলদেশে 13 ফুট পর্যন্ত পলিথিনের স্তর থাকার ধারণা নিয়ে ড্রেজিং কার্যক্রম শুরু হয়, কিন্তু ড্রেজিং করতে গিয়ে কোনো কোনো এলাকায় 21 ফুট পর্যন্ত পলিথিনের স্তর মেলে। এতে দুঃসাধ্য হয়ে পড়ে খনন কাজ। শুধু তাই নয়, নদীর তলদেশ স্ফীত হওয়ার কারণে নগরীর কোনো কোনো এলাকায় স্থায়ী জলাবদ্ধতারও সৃষ্টি হয়। একটা ভালো ফলাফলের দিকে যেতে পারি এবং নগরবাসীকে স্বস্তি দিতে পারি। নেভিগেবিলিটি মেনটেন করা যাচ্ছে এবং সুশৃঙ্খলভাবে এখানে বার্থিং করার সুবিধাটা পাচ্ছে, যেটা আগে সম্ভব ছিল না। ড্রেজিং করার ফলে জাহাজগুলো অনায়াসে এবং নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপদভাবে চলাচল করতে পারতেছে। চলমান সংস্কার কর্মসূচি সম্পন্ন হলে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হবে আনসার ভিডিপি, এমন মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। চট্টগ্রাম বন্দরের মুন্সি ফজলুর রহমান মিলনায়তনে আয়োজিত দরবারে তিনি এ কথা বলেন। মহাপরিচালক বলেন, বৈষম্য দূর করে সদস্যদের মাঝে সকল সুযোগ সুবিধায় সমতা নিশ্চিত করা হচ্ছে। পরে 5,743 অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন মহাপরিচালক। সফলতা আসছে, যে অর্জন আসছে, সেটা ইতিমধ্যে দৃশ্যমান এবং অভ্যন্তরীণ যে সংস্কারগুলো, সাংগঠনিক কাঠামোর যে দুর্বলতাগুলো, আমাদের যে বিভিন্ন সংকট যেগুলো, ঘাটতি যেগুলো আছে, গাড়ি, অস্ত্র, জনবল, সরঞ্জামাদি, সেগুলোর ব্যাপারে আমাদের যে সংস্কারের যে প্রক্রিয়া খুব দ্রুততম সময়ে এগুলোকে উপস্থাপন করা হবে এবং এগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে আনসার ভিডিপি ইনশাল্লাহ আগামীতে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা ইনশাল্লাহ পরিপূর্ণ করতে পারবে বলে আমি আশাবাদী। চট্টগ্রাম আনোয়ারায় শতবর্ষীয় পুকুর ভরাটের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জিন্নাত আলী দোভাষী বাড়ির পরিবার। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য মনোয়ারা বেগম। এ সময় তিনি বলেন, স্থানীয় প্রশাসন সরেজমিনে এসে তদন্ত করে গেছেন। ঢাকার ধামরাইয়ের জলাশয়েও দেখা দিচ্ছে অতিথি পাখিদের আগমনী বার্তা। শীতের প্রকোপ থেকে বাঁচতে প্রতি বছর হাজারো মাইল পথ পাড়ি দিয়ে অভয়ারণ্যের নিরাপদ জলাশয়ে এভাবেই আশ্রয় নেয় অতিথি পাখির ঝাঁক। অতিথি পাখি শিকারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। এ যেন পাখির রাজ্য। অতিথি পাখির কিচিরমিচির শব্দে পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে মনোরম পরিবেশ। ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর বাথলি এলাকার জলাশয়ে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত চোখে পড়বে এমন দৃশ্য। বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে ভিন্ন রূপ ধারণ করে এই জলাশয়গুলো। কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার অতিথি পাখি আসে এখানে। পাখিদের উপস্থিতি দেখে মুগ্ধ তারা। আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করি পাখির যে সুন্দর কিচিমিচি আওয়াজগুলো, অনেক ভালো লাগে আমাদের। অন্য বছরের থেকে এবার একটু বেশি আছে এবং আমরা এটা নিরাপত্তা দেই বিধায় নেই, এই জন্য এই পাখিগুলো থেকে শান্তি পায়। বিশেষ আদেশ, এই পাখিগুলোকে আমরা প্রয়োজনে কোনো হয়রানি না করি। নিরাপদ আবাসস্থল সহ খাবারের পরিবেশ নিশ্চিত করায় গত 2 বছরের তুলনায় এবার পাখির সংখ্যা বেড়েছে। পাখিদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে দায়িত্বরতরা। কাউকে এই অতিথি পাখিগুলোকে ডিস্টার্ব করতে দেই না, কাউকে ধরা তো দূরের কথা, বরং এদের বাসস্থানটাকে আমরা আরেকটু ডেভেলপ করেছি। আমরা এদের সমস্ত প্রতিযোগিতা পরিষ্কার করে যারা এরা তাদের মাছ শিকার করতে পারে বা খাবার পায়
যেটা আমরা এনশিওর করেছি। প্রাকৃতিক বৈচিত্র্য, ভারসাম্য রক্ষায় এবং সৌন্দর্য বৃদ্ধিতে অতিথি পাখিদের ক্ষতি না করার পরামর্শ সহ পাখি শিকারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসীর সচেতনতা, তারা যাতে এই ধরনের পাখি শিকার বা পাখির অভয়ারণ্যকে নষ্ট করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে। আর আমাদের সরকারের দিক থেকেও আমরা সচেষ্ট থাকবো এবং সেখানে অতিথি পাখি শিকারের বিষয়ে যদি আমাদের কাছে কোনো কমপ্লেন আসে আমরা একটা ব্যবস্থা নেব। 3 বছর ধরে শীতের শুরুতেই ধামরাইয়ের একেডিএল কারখানার জলাশয়ে আসতে শুরু করে অতিথি পাখি, যা থাকে পুরো শীতকাল জুড়ে। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফরিদপুরের মাঠ প্রান্তর। ফুলের সৌন্দর্য দেখতে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। গেল বছর সরিষার ভালো দাম না পাওয়ায় এবার আবাদ কমেছে প্রায় 800 হেক্টর জমিতে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের আগ্রহ বাড়াতে সব ধরনের সাহায্য ও পরামর্শ দিচ্ছেন তারা। ফরিদপুরের নগরকান্দা প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। প্রকৃতিতে শীত এসেছে তার নিজস্ব রং ও গন্ধ নিয়ে। সেরূপ ফরিদপুরের চরাঞ্চলে ছড়িয়েছে সরিষা ফুল হয়ে। জেলার 13,625 হেক্টর জমি জুড়ে চাষ হচ্ছে সরিষার। হলুদ গালিচায় যেন মুড়ে আছে ফরিদপুরের পদ্মা তীরবর্তী চুনাঘাটা এলাকা। অনেকেই প্রিয়জন, বন্ধু বান্ধব নিয়ে এসেছেন সরিষা ফুলের সুবাস নিতে। সেই সাথে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন নিজের নানা ঢঙের ছবি। ভাল লাগতেছে না, তখন আমরা সবাই বন্ধু বান্ধব মিলে চলে আসি। এখানে আসলে আলাদা সুঘ্রাণ বাইরে সরিষা থেকে। চলতি মৌসুমে জেলায় উচ্চ ফলনশীল জাতের বাড়ি সরিষা 14, 17, 18, টরি 7 ও রাই সরিষার আবাদ হয়েছে। তবে ভালো দাম না পাওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা। বিকল্প হিসেবে পেঁয়াজ চাষে বেশি মনোযোগী তারা। যদি ওয়েদার ভালো থাকে তো আমরা আশা করতেছি যে এবার ভালো কিছু করতে পারবো। শস্যে মনে করেন যে যদি দামটা গেলবার কাটছে এবার একটু বেশি হয়, তাহলে শস্যে আরও আবাদ বেশি হবে। সর্ষে চাষটা অনেক সহজ, কিন্তু এটা লাভবান কম হয়, এই জন্য আমরা এটা করি না। পেঁয়াজেরটা লাভবান বেশি হয়, ওইটা আমরা করি। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর ফরিদপুর জেলায় 13,625 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা থেকে 7,580 মেট্রিক টন তেল উৎপাদিত হবে। আগামীতে সরিষা চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করতেছি যে সরিষার যে আমাদের প্রায় 800 হেক্টর জমিতে কম আবাদ হয়েছে, আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। বিশেষ করে সরিষার জমিতে সালফার জাতীয় সার এবং জিঙ্ক সার প্রয়োগের জন্য। পাশাপাশি আরেকটি জিনিস উদ্বুদ্ধ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সরিষার ক্ষেতে মৌমাছি পালনের জন্য। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সরিষার ভালো ফলনে আশাবাদী কৃষকরা। তাদের একটাই আশা, পর্যটন যেন নষ্ট না করে ফেলে উৎপাদন। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। দিনাজপুরের ফুলবাড়িতে আলুসহ শীতকালীন সবজির ভালো দাম না পাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। আবহাওয়া প্রতিকূল থাকায় আলুসহ শীতকালীন সবজির ভালো ফলন হওয়ায় ভালো দাম না পাওয়ায় বিপাকে পড়েছে কৃষকেরা। বাজারে নতুন আলু 15 টাকা ও ফুলকপি প্রতিটি 3 টাকা, পাতাকপি প্রতিটি 5 টাকা বিক্রয় হওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলায় 1,870 জমিতে আলু ও 1,750 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার। ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্যুরো বাংলাদেশের আয়োজনে সদর উপজেলার ঘাটুরা কাঠবাড়িয়াতে এই ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আসানুল হাসানের সভাপতিত্বে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ ট্রেনিং অফিসার ডাক্তার কাজী নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ইমরান ভূঁইয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে রোপণকৃত হল্যান্ডের ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গাছ পরিদর্শন করেন টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার। সকালে উপজেলার সোনারং গ্রামের কৃষক কামাল শেখের জমিতে রোপণ করা ড্যানিসপো কোম্পানির আলু গাছ পরিদর্শন করে কৃষি কর্মকর্তা বলেন, গাছের মান ভালো, ফলনও ভালো হওয়ার সম্ভাবনা আছে। পাবনা ঈশ্বরদীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ ও
প্রদর্শনী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ঈশ্বরদী জেলা পরিষদ ডাকবাংলো মাঠ প্রাঙ্গণে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সহকারী ভূমি কমিশনার শাহাদাত হোসেন খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দগণ। দাবি আদায়ের আন্দোলনে একটি কারখানার শ্রমিকরা অন্যদের সঙ্গে যোগ না দেওয়ার অপর কারখানার শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গা চলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্ট লিমিটেড কারখানায়। ওই ঘটনার পর কারখানাটির ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। হামলায় 2 জন শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নওগাঁর বদলগাছিতে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, গত 3 জানুয়ারি দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বদলগাছি থানাধীন মথুরাপুর এলাকার রাস্তার উপর অজ্ঞাত 7 থেকে 8 জন পুলিশ পরিচয়ে ধামইরহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নূর ইসলামকে থামিয়ে নগদ 37,180 টাকা এবং 100 সিসি মোটরসাইকেল ও স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে। এ ঘটনায় থানায় একটি মামলা হলে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের 7 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ছিনতাই চক্রের সাথে সরাসরি জড়িত 7 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে আমরা একটি ওয়াকিটকি, খেলনা পিস্তল যেটি তারা পুলিশ পরিচয় দিয়ে দেখাইতো, রশি, ছিনতাইকৃত টাকা, মোবাইল ফোন এবং মোটরসাইকেল উদ্ধার করা। নাটোরে ফুটপাত থেকে অবৈধ দোকানপাট দখলদারদের উচ্ছেদের অভিযান শুরু করেছে নাটোর সড়ক ও জনপথ বিভাগ। দুপুরে শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে এ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট, ফুলের দোকান সহ যারা বসেছিল তাদের উচ্ছেদ করা হয়। এই অবৈধ স্থাপনা অপসারণের সময় নাটোর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কে গড়ে ওঠা সহ সহস্রাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলী আশরাফ মোল্লার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুলতা গাউসিয়া ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় মহাসড়কে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়। বিদেশ প্রত্যাগত কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রকল্পের অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে যশোরে। দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ডক্টর ATM মাহবুবুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সাভার উপজেলার বিভিন্ন গার্ডের অঙ্গীভূত 946 জন আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ। এ সময় বাহিনীতে দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা কমান্ড্যান্ট বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে নিয়োজিত থেকে রাষ্ট্রসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সকল আনসার সদস্যরা। বাংলাদেশ সরকার ও বাহিনী সব সময় তাদের পাশে আছে ও থাকবেন। বিভিন্ন গার্ডের পিসি, এপিপি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা তালায় ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম ফর ইউথ লিড বিজনেসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের আয়োজনে তালা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ব্যবস্থাপক তানজিলা শেখের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন তালা কৃষি কর্মকর্তা রেহানা পারভিন, তালা উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় সিন্ধু তালুকদার সহ আরও অনেকে।
চাঁদপুরে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা ও শীত বস্ত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। গতকাল শহরের নিউ ট্রাক রোডস্থ দারুস সালাম ইসলামিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। এ সময় জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি শাহজাহান মিয়া, শহর জামায়াতে আমির শাহজাহান খান, সেক্রেটারি শেখ বেলায়েত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 15 দিনের মাথায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার 2 অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দুপুরে ক্রীড়া মন্ত্রণালয় থেকে 7 সদস্য বিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সর্বস্তরের ছাত্র, খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমীরা। মানববন্ধনে প্রতিবাদকারীরা জানান, গত 19 জানুয়ারির কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিউদ্দিনের নাম পরিবর্তন করে 1 জানুয়ারি দেয়া কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠক মারজুক মুঈদকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। দাবি না মানা হলে চাঁদপুরের সকল খেলোয়াড় এবং ছাত্রদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। নড়াইলে প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় নড়াইল প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুল সহ বিভিন্ন উপকরণ দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল হক ও সদস্য সচিব এম মাহবুবুর রশিদ লাবলু। তারুণের উৎসব উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্জ্য শূন্যতার প্রচার এবং হাত ধোয়া, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনায় অভিযান পরিচালিত হয়েছে। সকালে অভিযানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। এই সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম সহ আরও অনেকে অংশগ্রহণ করে।